ঢাকার বিকেল মানেই এক অদ্ভুত বিশৃঙ্খলার সৌন্দর্য। সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আলোটা একটু সোনালি, একটু ধুলোমাখা। রাস্তায় হর্নের চিৎকার, রিকশার টুংটাং শব্দ, হকারের ডাক সব মিলে এক অবস্থার মধ্যেও যেন এক জীবন্ত ছন্দ। গরমের ভেতরেও বাতাসে মিলে থাকে ভাজা চপ, পেঁয়াজুর গন্ধ। স্কুল ছুটির পর বাচ্চারা ব্যাগ হাতে ছুটে যাচ্ছে অফিস শেষে, ক্লান্ত মানুষ ভিড় করছে বাস স্ট্যান্ডে। কেউ হাতে চা, কেউ ফোনে কথা বলছে, আবার কেউ বা নিঃশব্দে তাকিয়ে আছে যানজটে আটকে থাকা গাড়ির সারির দিকে। পথের ধারে ছেলেরা বাদাম বিক্রি করছে, অন্যদিকে মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। ঢাকার বিকেল মানে অস্থির, ধুলোমাখা, তবু আশ্চর্যভাবে জীবন্ত, যেন শহরটা একটু হাঁপিয়ে নিয়েও আবার নতুন করে নিঃশ্বাস নিচ্ছে আগামী দিনের ভোরের জন্য। তাহসিন মেয়েকে কোলে নিয়ে ময়ূরীকে পাশে নিয়ে হাঁটছে, পেছনে হিমি আর আদনান ঝগড়া করছে একতালে। ময়ূরী একবার পিছে ফিরে তাকালো। আদনান জোর করে হিমির এক হাত শক্ত করে ধরে রেখেছে। হিমি ছাড়াতে পারছে না বলে দাঁত চিবিয়ে বলল, হারামি, হাত ছাড়, না হলে তোর খবর আছে। এই রাস্তার মধ্যে তোর ইজ্জত সাবান ছাড়া ধুয়ে ফেলবো। ডার্লিং, এত পাষাণ কেন তুমি? এত ভালোবাসি তবুও কেন কাছে আসো না? হিমি বিরক্ত হয়ে তাহসিনকে ডেকে বলল, তাহসিন, ওকে দূরে যেতে বল, আমার কিন্তু মাথা গরম হচ্ছে। তেল ছাড়া ওর ডিম ভাজবো আমি, বলে দিলাম। আদনান এবার সত্যি সত্যি ওর হাত ছেড়ে দিয়ে দূরত্ব রেখে দাঁড়ালো। তাহসিন পিছু ঘুরে দাঁড়িয়ে একবার আদনানের দিকে তাকিয়ে হিমিকে বলল, তোরা কি এখনো ছোট বাচ্চা? এই ভরা রাস্তার মধ্যে ঝগড়া করছিস কেন? আদনান মুখ কালো করে বলল, মানলাম আমার বয়সটা তোদের থেকে একটু কম, তাই বলে আমি তো নাদান শিশু নই। এই জাউরা আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করেনি বলে বিয়ের প্রস্তাব দিলাম, তাও শালি রাজি হয় না। এখন তুই বল, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে না? বাচ্চা কাচ্চারও তো একটা ব্যাপার আছে নাকি? হিমি ঠাস করে আদনানের পিঠে একটা ঘুষি মেরে দাঁত কটমট করে বলল, দুনিয়ায় মেয়ের অভাব পড়েছে? তোর কত বড় সাহস, তুই আমার পেছনে পড়েছিস? জেলের ভাত খাওয়াবো তোকে এখন। আদনান রাগ করে আর হিমির সাথে কথাই বলল না। সে তাহসিনের কোল থেকে পুতুলকে নামিয়ে সামনে হাঁটা ধরল। তারা বের হয়েছে কিছু কেনাকাটা করতে। সামনে শুক্রবারে তারা বগুড়া যাচ্ছে। এবার হয়তো লম্বা একটা সময় সেখানে থাকা হবে। ময়ূরীকে এখনো তেমন কিছু দেয়া হয়নি। বোরহান সওদাগর চেয়েছিলেন দিতে, তবে তাহসিন মানা করেছে। তার বউকে সে নিজেই টাকা দিয়ে সব কিনে দিবে বলে বোরহান সওদাগর আর মানা করেননি। তাহসিন ময়ূরীর প্রয়োজনীয় সবকিছুই কিনে দিল, সাথে মেয়ের জন্য কিছু নিল। এবার পুতুলকে সে সাথে নিয়ে যাবে। হিমি যেহেতু তার সঙ্গে যাবে, সেই ক্ষেত্রে পুতুলকে নিয়েই যেতে হবে। তারা বাসায় ফিরল রাতে। বাইরে থেকে রাতের খাবার নিয়ে এলো। হিমি নিজের ফ্ল্যাটে চলে গেল। আদনান ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। পুতুল ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ময়ূরী চুপচাপ বসেছিল পুতুলের পাশে। হঠাৎ তাহসিন এসে তার পাশে বসতেই কিছুটা চমকে উঠল সে। ভয় পেয়েছো? ময়ূরী মাথা নাড়িয়ে না বলল। তারপর জিজ্ঞেস করলো, আপনি কিসের চাকরি করেন? তাহসিন শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, ব্যাংকের সিনিয়র অফিসার। ও, আপনি যে বললেন দুদিন পরেই গ্রামে যাবেন, আপনার চাকরি থাকবে? এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। তোমাকে তোমার স্বামী ভালো রাখলেই তো হলো। এবার যাও, ফ্রেশ হয়ে খেতে আসো। শোন কনক, মাইয়া মানুষের এত জেদ ভালো না, বুঝলি? আমি আগে জানতাম না তুই তাহসিন রে ভালোবাসোস। যদি আগে জানতাম তাইলে তোর দাদারে কইয়া একটা ব্যবস্থা করতাম, কিন্তু অহন ভালোবাসি কইলেই তো হইব না, তাই না? ওর বিয়া হইছে, নতুন বউ নিয়ে সংসারও শুরু করছে। কনক মাথা নিচু করে বসে রইল। রজনী বেগম ফের বললেন, খাউন এমনে বন্ধ কইরা রাখলে না খাইয়া মইরা যাবি। অহন হাজার চাইলেও কিছু করার নাই। এডি যদি তাহসিনের বউয়ের কানে যায় তাইলে অয় খারাপ মনে করব। কনক মাথা নাড়িয়ে শুধোয়, আমি ঝামেলা কেন করব দাদি? আমার ভাগ্যে ছিল না বলেই সে আমার হয়নি। মুখে এই কথা কইলেও মনে বিষ রাখিস না। বংশ কইতেও একটা জিনিস আছে। আমার থিকা ভালো আর এডি কেরা জানে। কনক দাদির ঘর থেকে বেরিয়ে এলো। আজ তাহসিনরা আসছে। এতক্ষণে বোধহয় রওনাও হয়েছে তারা। বাড়ির মানুষ সব ব্যস্ত। চেয়ারম্যান বাড়ির বিশাল ড্রয়িং রুমে মাহাতাব তার লোকজনদের সাথে তার কাজ নিয়ে কথা বলছে। কোথাও একটা সমাবেশ আছে বোধহয়। পাশেই রুহুল গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে বড় ভাইয়ের পাশে। দুপুরের একটু পর দিয়ে রুহুল তাহসিনদের নিয়ে এলো বাড়িতে। বাড়িতে যখন প্রবেশ করলো তারা, তখন পুতুল আদনানের গলা শক্ত করে জড়িয়ে ধরলো। আদনান মেয়েটার ভয় বুঝতে পেরে ফিসফিস করে বলল, পুতুল কি হয়েছে? পুতুল উত্তর দিল না। বাড়ির মহিলারা ব্যস্ত হলেন ওদের দেখে। অরুণিমা বেগম নাতনিকে দেখে ভীষণ খুশি হলেন। অনেকগুলো মাস পর আজ পুতুল এসেছে বাড়িতে। তিনি পুতুলকে কোলে নিয়ে মুখশ্রী জুড়ে ছোট ছোট চুমু এঁকে বললেন, কতদিন পর দেখলাম, পরানটা কেমন করে আল্লাহ ছাড়া কেউ জানে না। পুতুল ভীতু চোখে বাড়ির আশেপাশে চোখ বুলিয়ে ছলছল
চোখে বাবার দিকে তাকালো। তাহসিন মেয়ের দৃষ্টি অনুসরণ করে চারপাশে চোখ বুলাচ্ছিল। ওকে কাঁদতে দেখে মায়ের কোল থেকে নিজের কাছে নিয়ে অরুণিমা বেগমকে বলল, আম্মা অনেকটা রাস্তা জার্নি করেছি, পুতুল কেমন ভালো করেই জানেন, আমি ওকে ফ্রেশ করিয়ে একটু পর নিয়ে আসি। অরুণিমা বেগম মাথা নাড়ালেন। তাহসিন ময়ূরী আর পুতুলকে নিয়ে ঘরে এসে মেয়েকে বিছানায় বসালো। নিজে হাঁটু ভেঙে বিছানার নিচে বসে মেয়ের দিকে তাকালো। আম্মা আপনি ভয় পাচ্ছেন কেন? দাদির কাছে গিয়ে ভয় পেয়েছেন? পুতুল নিচু স্বরে বলল, আমি এখানে থাকবো না বাবা। কেন আম্মা? এখানে সবাই আছে, সবাই আপনাকে কত ভালোবাসে। পুতুল ঘন ঘন মাথা নাড়িয়ে কেঁদে উঠল। সবাই ভালোবাসে না, ভালোবাসে না। ময়ূরী প্রথম দিন থেকেই ভীষণ অবাক হচ্ছে পুতুলের ব্যবহার দেখে। মেয়েটা সহজে সবার সাথে মিশতে পারে না, এমনকি ময়ূরীর সাথেও ভালো করে কথা বলে না। এটা তো ওর দাদা বাড়ি, তাহলে এখানে সমস্যা কোথায়? সে না হয় নতুন, তাই হয়তো মিশতে পারছে না, কিন্তু এখানে। তাহসিন উঠে দাঁড়ালো। গায়ে জড়ানো কালো শার্টের হাতা গুটিয়ে মেয়েকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। হাত মুখ ধুইয়ে দিয়ে ময়ূরীর পাশে বসিয়ে গম্ভীর হয়ে বলল, এভাবে কান্নাকাটি করা বন্ধ করেন। পুতুল রাগ দেখিয়ে ময়ূরীর কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিল। ময়ূরী আশ্চর্য হয়ে তাহসিনের দিকে তাকালো, কিছুটা হতবাক হয়ে বলল, আমি কিছু বুঝতে পারছি না, পুতুল এখানে থাকতে চায় না কেন? জানি না। তাহসিন জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ময়ূরী পুতুলের মাথায় হাত রাখলো। কাঁদছো কেন পুতুল? আমি না তোমার মা হই, মাকে বলবে না কি হয়েছে? পুতুল এবারও উত্তর দিল না। ময়ূরীও আর আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো না। খানিকক্ষণ পর ঘরে এলো আফিয়া এবং নূপুর। পুতুলকে দেখে আফিয়ার খুশি আর দেখে কি। পুতুল না চাইলেও জোর করে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। কতদিন পর পুতুল সোনা এসেছে বাড়িতে, চাচির কথা কি মনে পড়ে না? পুতুল ঠোঁট উল্টে বলল, তোমরা আমাকে নিয়ে এত টানাটানি করো কেন? আমার ব্যথা লাগে। আফিয়া সহ ময়ূরী নিজেও শব্দ করে হেসে উঠল। আফিয়া পুতুলকে নিজের কোলের উপর বসিয়ে আদর করে বলল, তুমি মানুষটাই পুতুলের মতো, তাই তোমাকে নিয়ে সবাই টানাটানি করে। আমি কি সুন্দর চাচিমা? খুব খুব সুন্দর, একদম পুতুলের মতো। আফিয়ার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে পুতুল ঠোঁট ফুলিয়ে বলল, আমি তো পুতুলই, তাহলে পুতুলের মতো সুন্দর কেমন করে হই? ওরে মানে তুমিই পুতুল, কিন্তু তোমার নামের মতোই পুতুলের মতো সুন্দর। পুতুল ভ্রুকুসকে বলল, এই যে তুমি বললে আমি সুন্দর, তাইলে এখন কি আমি রাজকন্যা? অবশ্যই রাজকন্যা, কিন্তু রাজকন্যারা তো কাঁদে না। পুতুল সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করে বলল, আমি কাঁদি না, আমি শুধু একটু পানি ফেলি, চোখের ব্যায়াম করি। কার থেকে শিখেছো এটা? বাবার থেকে। আফিয়া আদরে বাচ্চাটাকে বুকে আগলে নিল। তার একটা বাচ্চা নেই, এতদিনে হয়তো পুতুলের মতোই একটা রাজকন্যা থাকতো তার। সে পুতুলের গালে আলতো হাত স্পর্শ করে বলল, আহারে আমার একটা সন্তান নেই, আমার একটা সন্তান থাকলে বোধহয় পুতুলের মতোই হতো। তখন তাহসিন গোসল সেরে বের হলো ওয়াশরুম থেকে। আফিয়া জিজ্ঞেস করলো, এখন খাবারের ব্যবস্থা করবে নাকি? তাদের খাবার ঘরে দিয়ে যেতে বলবে সে? আফিয়া ঘর থেকে যাওয়ার পর নূপুর পুতুলকে নিয়ে বাইরে যেতে চাইলে পুতুল গেল না। তাহসিন বলল, একটু সময় যাক, তাহলে এমনি নর্মাল হয়ে যাবে। নূপুর মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই ঘর থেকে বেরিয়ে গেলে তাহসিন ময়ূরীর দিকে তাকায়। দৃষ্টি অদ্ভুত। ট্রাউজারের পকেটে হাত গুজে ঠোঁট কামড়ে চোখ ছোট ছোট করে তাক করা। ময়ূরী বারবার আর চোখে তাহসিনের অদ্ভুত দৃষ্টির দিকে তাকাচ্ছে। শেষে লজ্জায় চুপ থাকতে না পেরে বলল, আপনি এমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? তাহসিন ঠোঁট চেপে হাসলো বউয়ের কথা শুনে। তোমার দিকে তাকিয়ে থাকলে মনে হয় পাপ করছি, তাহলে তাকাবেন না? শোনো মেয়ে, পাপেরও এক ধরনের শান্তি আছে বুঝলে, যেটার নাম তুমিময় হালাল পাপ। তাহসিনের কণ্ঠে এমন ভারী শান্তস্বর, কথার ভেতরে যেন জ্বলছে একরাশ অনুচ্চারিত ভালোবাসা। ময়ূরী চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। চোখে মুখে মৃদু বিস্ময়, ঠোঁটের কোণে অজানা লজ্জা। ওর গাল লাল হয়ে উঠল। বিছানার চাদরের কোণা মুঠো করে টানলো ধীরে, যেন কিছু বলতে চেয়ে থেমে গেল। তাহসিন এক পা সামনে এগিয়ে এলো। কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে ছুঁয়ে দিয়ে কানের কাছে গুজে দিল। মেয়েটা লজ্জাবতীর মতো সিটিয়ে নিল নিজেকে। লাজে গাল দুটো রক্তিম হয়ে এলো। তাহসিন না চাইতেও মুচকি হাসলো। শোনো, তাড়াতাড়ি বড় হও বুঝলে, কিশোরী বধূ বড় হলে প্রেম করব। ময়ূরী তাড়াহুড়ো করে উঠে বসলো। তাহসিনের হাত গাল থেকে সরিয়ে দিয়ে লাজুক কণ্ঠে বলল, ইস কিসব কথা। পুতুল ভ্রুকুসকে দুজনের কাহিনী দেখছে। গায়ের জামা মুখের ভেতর নিয়ে কামড়ে ধরে সামনে তাকিয়ে আছে। তাহসিন মুচকি হেসে ময়ূরীর পাশে গিয়ে দাঁড়ালো। দৃষ্টিটা এমনই যেন অন্ধকার রাতেও ওর চোখে আগুন জ্বলছে। কিছুক্ষণ ময়ূরীর দিকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, তুমি জানো, তোমাকে লজ্জা পেতে দেখলে আমার খুব শান্তি লাগে। ময়ূরী অবাক হয়ে তাকালো। কেন? তুমি লজ্জা পেলে গাল লাল হয়ে যায়, চোখ নিচু হয়ে যায়, ঠোঁট কাঁপে, তখন মনে হয় তোমার এই মুখটাকেই আল্লাহ
শুধু লজ্জার রঙে একে বানিয়েছে। মনে হয় পৃথিবীর সব লালচে রং আমার কিশোরী বধূর লাজে রাঙা গাল দুটোই আশ্রয় নিয়েছে। তাহসিন ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলল, ভয় পেও না কিশোরী বধূ, আমি শুধু লজ্জা দেব, ছুব না। এই কথাটা শুনে ময়ূরী তাড়াতাড়ি পিছিয়ে গেল। আপনি থাকেন নিজের মতো, আমি যাই। তাহসিন হাত বাড়িয়ে ওর চুলের কোণ ধরে বলল, দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের? এখনো তো ঠিক মতো তাকানোই হলো না। ময়ূরী ঠোঁট কামড়ে বলল, আপনার কোনো কাজ নেই বুঝি? আছে, আপাতত তোমাকে লজ্জা দেয়াই আমার কাজ। লজ্জা আর ধরে রাখে কে? ময়ূরী হতভম্ব হয়ে ছুটে গেল ওয়াশরুমের দিকে। তাহসিন শব্দ করে হেসে উঠল, গলা উঁচিয়ে বলল, লজ্জা পেও না মেয়ে, ছুঁয়ে দেবার আগে এত লজ্জা পেতে নেই।